আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একবার ভাবুন তো, 1000 বছর আগের একজন সাধারণ মানুষের চিন্তাধারা কিভাবে আজকের আধুনিক পূর্ব এশিয়ার পুরো অর্থনীতি আর সমাজ কাঠামোকে একদম পাল্টে দিতে পারে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও আজ আমরা কথা বলছি ঠিক এমনই একজন মানুষকে নিয়ে, প্রাচীন চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক কনফুসিয়াস। তো চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো এক নজরে দেখে নেওয়া যাক। আমরা মোট 5টি ধাপে এগোব। 1. কনফুসিয়াসের যুগ এবং তার জীবন। 2. তার মূল দর্শন রেন এবং লি। 3. কনফুসীয়বাদ বনাম লিগালিজম। 4. মেধাভিত্তিক সমাজ ও শিক্ষা ব্যবস্থা। এবং 5. আধুনিক বিশ্বে কনফুসিয়াসের প্রভাব। শুরু করছি আমাদের প্রথম বিভাগ 1. কনফুসিয়াসের যুগ এবং তার জীবন। চলুন দেখে নিই প্রাচীন চীনের সেই সময়কার প্রেক্ষাপট ঠিক কেমন ছিল। সময়টা খ্রিস্টপূর্ব 551 অব্দ। প্রাচীন চীনের লু রাষ্ট্রে জন্ম নেন কনফুসিয়াস। ওই সময়টাকে বলা হতো 100 স্কুলস অফ থট বা শত চিন্তাধারার যুগ। কিন্তু নামটা শুনতে যতটা ভালো লাগছে, সময়টা আসলে ছিল চরম রাজনৈতিক অস্থিরতা আর রক্তক্ষয়ী যুদ্ধের এক অন্ধকার অধ্যায়। সম্ভ্রান্ত বংশে জন্ম নেওয়া সত্ত্বেও তার ছোটবেলা কেটেছে অপরিসীম দারিদ্র্যের মাঝে। এমনকি পেট চালানোর জন্য তাকে মেষপালক আর কাঠুরিয়ার কাজও করতে হয়েছিল। কিন্তু জানেন, ওই চরম দারিদ্র্য আর ঝৌ রাজবংশে সে রাজনৈতিক বিশৃঙ্খলাই তার ভেতর এক অটুট মনোবল তৈরি করে দেয়, যা তাকে পরবর্তীতে ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী দার্শনিকে পরিণত করেছিল। এবার আসছি দ্বিতীয় বিভাগে 2. মূল দর্শন রেন এবং লি। প্রাচীন চীনের সেই চরম বিশৃঙ্খলা দূর করতে কনফুসিয়াস আসলে কি সমাধান দিয়েছিলেন, চলুন সেটা একটু ভেঙে বোঝা যায়। কনফুসিয়াসের দর্শনের একদম কেন্দ্রে যে ধারণাটি রয়েছে তা হল জুনজি। সোজা কথায় জুনজি মানে একজন আদর্শ মানুষ। কিন্তু এই আদর্শ মানুষটা কেমন? তিনি হলেন এমন একজন পণ্ডিত যিনি চারপাশের সাধারণ মানুষের কোলাহল আর বিশৃঙ্খলার মাঝেও একদম শান্ত আর অবিচল থাকেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এই মানুষটি কথায় কম আর কাজে বেশি বিশ্বাসী। মানে স্রেফ ফাঁকা বুলির চেয়ে বাস্তব কাজ আর আত্মনিয়ন্ত্রণই তার চরিত্রের সবচেয়ে বড় দিক। এরপর আসে কনফুসীয়বাদের 5 কনস্ট্যান্টস বা 5টি ধ্রুবক গুণের কথা। এগুলো মূলত একজন মানুষের চরিত্রকে পাথরের মতো শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে নৈতিক গুণের চরম গুরুত্বকে তুলে ধরে। এই গুণগুলোই একজন মানুষকে সঠিক পথে রাখে। তবে এই 5টি গুণের মধ্যে একটি বিশেষ গুণ আছে যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর বাকি সব কিছুর ভিত্তি। আর সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিটি হল রেন। রেন মানে কি? রেন মানে হল মানবিকতা, সহানুভূতি আর অন্য মানুষের প্রতি একেবারে নিখাদ ভালোবাসা। কনফিউশিয়াস খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে একটা সুস্থ আর কার্যকর সমাজ গড়ে তোলার প্রধান আর একমাত্র ভিত্তিই হল মানুষের প্রতি মানুষের প্রকৃত দয়া। এটা ছাড়া আসলে কোনো সমাজই বেশিদিন টিকতে পারে না। আর এই বিষয়টা আমাদের পরবর্তী ধারণাটিকে দারুণভাবে ব্যাখ্যা করে, যা হল লি। লি মানে হল শিষ্টাচার আর পারস্পরিক সম্মান। একটু ভেবে দেখুন, রেন বা মানবিকতা তো মানুষের ভেতরের একটা অনুভূতি, তাই না? কিন্তু সেই বিমূর্ত ভালোবাসাকে আপনি বাস্তবে রূপ দেবেন কিভাবে? ঠিক এখানেই আসে লি। লি আমাদের শেখায় কিভাবে চা ঢালা বা মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর মতো দৈনন্দিন ছোট ছোট কাজের মধ্য দিয়ে ওই রেনকে সমাজে বাস্তবে প্রতিষ্ঠিত করতে হয়। তো চলুন এবার সবগুলোকে একসাথে মেলাই। কনফিউশিয়াসের মতে সমাজের চূড়ান্ত ভিত্তিটা হল একটা চরম সুশৃঙ্খল পরিবার। আর এই পরিবারের মূলে রয়েছে পারিবারিক ভক্তি এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি অটুট শ্রদ্ধা। মানে সম্মান আর শৃঙ্খলার প্র্যাকটিসটা শুরু হয় একেবারে নিজের ঘর থেকে, আর তারপর সেটাই ধীরে ধীরে বড় পরিসরে মানে পুরো রাষ্ট্র বা জাতির মধ্যে ছড়িয়ে পড়ে। পরিবারের গণ্ডি পেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় বিভাগে 3. কনফুসীয়বাদ বনাম লিগ্যালিজম। প্রাচীন চীনকে টিকিয়ে রাখার জন্য সে সময় সম্পূর্ণ ভিন্ন দুটো রাজনৈতিক আদর্শের মধ্যে কেমন এক নাটকীয় সংঘাত তৈরি হয়েছিল, চলুন সেটা দেখে নিই। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই এখানে দুটো সম্পূর্ণ বিপরীত ধারণা কাজ করছিল। একদিকে কনফুসীয়বাদ বলছে শাসক হলেন বাতাসের মতো আর সাধারণ মানুষ হল ঘাসের মতো। শাসক যদি নৈতিক দৃষ্টান্ত স্থাপন করেন তাহলে বাতাস বইলে ঘাস যেমন মাথা নত করে, ঠিক তেমনি জনগণও স্বভাবতই রাজাকে শ্রদ্ধা করবে।
কিন্তু ঠিক উল্টো দিকে লিগালিজম বা আইনবাদ একেবারে ভিন্ন কথা বলছে। তাদের বিশ্বাস ছিল মানুষ স্বভাবতই স্বার্থপর আর মন্দ, তাই সমাজে শৃঙ্খলা ধরে রাখতে ভারী লোহার শিকল, কঠোর আইন আর চরম শাস্তির কোনো বিকল্পই নেই। প্রাচীন রাজনীতির এই বিশাল ক্যানভাসে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা ছিল, যাকে বলা হতো স্বর্গের ম্যান্ডেট বা ম্যান্ডেট অফ হেভেন। এটি এমন এক আধ্যাত্মিক মতবাদ যেখানে বিশ্বাস করা হতো যে শাসকেরা শাসন করার এই ক্ষমতা সরাসরি স্বর্গ থেকে পান, আর তারা পৃথিবীতে স্বর্গের প্রতিনিধি হিসেবেই কাজ করেন। ব্যাপারটা সে সময়কার রাজনীতিকে এক বিশাল মহাকাব্যিক মাত্রা দিয়েছিল। কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে। ধরুন একজন শাসক যদি গভীরভাবে দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচারী বা শাসন কাজে একদম অযোগ্য হয়ে পড়েন, তখন ঠিক কি ঘটে? পরম ক্ষমতার কি আসলেই কোনো সীমারেখা আছে? তো এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল বিদ্রোহের অধিকার। একজন নিষ্ঠুর শাসক কিন্তু নিজের হাতেই তার স্বর্গের ম্যান্ডেট ধ্বংস করে ফেলেন, আর যখনই এমনটা ঘটে তখন সাধারণ কৃষকদের হাতে সেই অত্যাচারী সম্রাটকে সিংহাসন থেকে টেনে নামানোর সম্পূর্ণ এবং ন্যায়সঙ্গত অধিকার চলে আসে। একটু চিন্তা করে দেখুন, এটা সেই যুগে নিপীড়িত মানুষকে ঘুরে দাঁড়ানোর এক অভাবনীয় ক্ষমতা দিয়েছিল। এবার আসছি আমাদের চতুর্থ বিভাগে, 4, মেধাভিত্তিক সমাজ ও শিক্ষা ব্যবস্থা। কনফুসিয়াস কিভাবে প্রাচীনকালের সেই জন্মগত শ্রেণীবিভাজনকে একেবারে ভেঙে গুড়িয়ে দিয়ে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন, চলুন সেটা দেখি। শিক্ষায় সমতার বিষয়টা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। কনফুসিয়াস খুব সাহসিকতার সাথেই বিশ্বাস করতেন যে শিক্ষাদানের ক্ষেত্রে কোনো ধরনের শ্রেণীভেদ থাকা উচিত নয়। তিনি বংশগত আভিজাত্যের ওই জংধরা মুকুটকে সরিয়ে রেখে মেধা আর চারিত্রিক যোগ্যতার খাঁটি উজ্জ্বল পাথরের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। তার মতে শিক্ষা হওয়া উচিত সবার জন্য একটা উন্মুক্ত সেতু। আর ঠিক এই বিশ্বাসের উপর ভিত্তি করেই রচিত হয়েছিল ইতিহাসের এক অসাধারণ হিরোজ জার্নি। ব্যাপারটা অনেকটা এরকম ছিল: 1, কনফুসীয় ক্লাসিকগুলো গভীরভাবে অধ্যয়ন করা; 2, অত্যন্ত কঠিন ইম্পেরিয়াল সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করা, যা কিনা সুই রাজবংশের সময় শুরু হয়েছিল; এবং 3, কেবল নিজের মেধার জোরে একজন সাধারণ কৃষক থেকে সরকারের একেবারে শীর্ষ মন্ত্রীর পদে উঠে আসা। ইতিহাস ঘাঁটলে দেখা যায় এটিই ছিল পৃথিবীর প্রথম কোনো প্রকৃত মেধাভিত্তিক সমাজ বা মেরিটোক্রেসি। আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ বিভাগে, 5, আধুনিক বিশ্বে কনফুসিয়াসের প্রভাব। 1000 বছর আগের পুরনো পুঁথির পাতা থেকে বেরিয়ে এই দর্শন কিভাবে আজকের আধুনিক যুগকে ড্রাইভ করছে, চলুন সেটাই একটু বিশ্লেষণ করা যাক। আজকের আধুনিক পূর্ব এশিয়ার যে অভাবনীয় অর্থনৈতিক উত্থান বা কঠোর শৃঙ্খলা আমরা দেখি, তার একেবারে মূলে রয়েছে সেই প্রাচীন কনফুসীয় কর্মনীতি বা ওয়ার্ক এথিক। শুনলে হয়তো অবাক হবেন, আজকের হাইটেক ল্যাবগুলো থেকে শুরু করে বিশাল বিশাল শিপিং পোর্টগুলোর ভেতরেও সেই 1000 বছর আগের প্রাচীন নীতিগুলোই খুব গভীরভাবে শেকড় গেড়ে আছে। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই প্রাচীন উক্তিটি: যাকে তুমি নিজের জন্য চাও না, তা অন্যের উপর প্রয়োগ করো না। এই সহজ সরল বাক্যটি রেসিপ্রোসিটি বা পারস্পরিকতার নীতিকে কতটা নিখুঁতভাবে তুলে ধরে তা একবার ভাবুন। এটি আজও যে কোনো সুস্থ সমাজের জন্য সমানভাবে জরুরি। কনফিউশিয়াসের মতে জ্ঞান অর্জনের পথ মূলত 3টি: 1, চিন্তার পথ, যা সবচেয়ে মহৎ; 2, অনুকরণের পথ, যা সবচেয়ে সহজ; আর 3, অভিজ্ঞতার পথ, যা সবচেয়ে তিক্ত। খেয়াল করে দেখবেন, আমাদের বাস্তব জীবনের ওই কষ্টকর অভিজ্ঞতাগুলোই কিন্তু অনেক সময় আমাদের সবচেয়ে তিক্ত অথচ মহামূল্যবান শিক্ষাটা দিয়ে থাকে। তার আরেকটি অত্যন্ত শক্তিশালী উক্তি আছে। তিনি বলেছেন, যে মানুষ ভুল করে কিন্তু তা সংশোধন করে না, সে আরেকটি ভুল করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে একটা ফাটল ধরা মাটির পাত্রকে যদি ঠিক না করা হয়, তবে তা একসময় ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক তেমনি নিজের ভুলকে স্বীকার করে তা সংশোধন না করার পরিণতি শেষ পর্যন্ত সম্পূর্ণ ধ্বংসই ডেকে আনে। সবশেষে একটি গভীর প্রশ্ন দিয়ে আজকের এই এক্সপ্লেনারটি শেষ করতে চাই। বর্তমানের এই চরম আধুনিক সমাজ, যা হানাহানি, চরম স্বার্থপরতা আর বিভাজনে পূর্ণ, সেখানে কনফুসিয়াসের সেই প্রাচীন রেন এবং লিয়ের শিক্ষায় ফিরে যাওয়াই কি হতে পারে আমাদের আধুনিক সমস্যাগুলোর চূড়ান্ত সমাধান? বিষয়টা নিয়ে একটু ভেবে দেখার আমন্ত্রণ রইল।
আশা করি আজকের এই বিশ্লেষণটি আমাদের সবার চিন্তার জগতে নতুন কিছু যোগ করবে।